তৈতুবা কিছু না বলে চলে যেতে নিলে পেছন থেকে লোকটা বলে, কবির আঙ্কেলের মেয়ে না? উনি কি জানেন ওনার মেয়ে এত ভীতু? তো এই ভীতুকে একা একা ছাড়েন কেন? এখনও তো মায়ের আঁচলের নিচে রাখা উচিত। তবুও তুবা কিছুই বলে না। আবারও চলে যেতে নিলে উল্টো বলে, আরে ধন্যবাদটা তো দিয়ে যাও, অকৃতজ্ঞ মেয়ে। অকৃতজ্ঞ যখন বলেই ফেলেছে তখন ধন্যবাদ বলে কি লাভ? তুবা মুখ ঘুরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে কয়েক বাসা দূরত্বেই তাদের বাসা। যেতে যেতে ভাবতে থাকে, লোকটা তার বাবাকে চিনল কিভাবে, আর এটাই বা জানল কিভাবে সেই কবির সাহেবের মেয়ে? অনেক দিন ধরেই তো বাবার সাথে তার কোথাও যাওয়া হয়নি, শুধু গত মাসে একবার বেরিয়েছিল বাবার সাথে। রাস্তার পাশের দোকান থেকে বাবা কি কি যেন কিনে দিয়েছিল, সেসবই বাসায় নিয়ে যেতে সে এসেছিল। তখনই কি দেখেছে নাকি? পিয়াস সেদিন প্রিয়া খবর পেয়ে তার পোশাক পরে সেভাবেই বাসায় চলে এসেছিল। তখন প্রিয়া ঘুমে থাকায় পিয়াসের পোশাক পরিহিত অবস্থায় দেখেনি। পিয়াস আবার গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছিল। এখন চলে যাওয়ার মুহূর্তে পিয়াস পোশাক পরা অবস্থায় দেখে অবাক হয়। সেদিন তার বিপদে যখন সে পিয়াসের সাথে তার ফ্ল্যাটে গিয়ে থাকলো, তখন তো সে পিয়াসকে তেমন পছন্দ করত না, তাই ততটা গভীরভাবে পর্যবেক্ষণও করেনি। তবে আজ পোশাক পরা অবস্থায় দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব সুন্দর লাগছে পিয়াসকে। পিয়াস তখন মাত্র প্যান্ট পরে শার্টটাও গায়ে জড়িয়েছে, তবে এখনও বোতামগুলো লাগায়নি। প্রিয়াও তার দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎই প্রিয়া কাছে এগিয়ে যায়। আমি তখন বিছানায় হেলান দিয়ে বসে তার দিকেই তাকিয়েছিলাম। দেখে মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে পড়ে গেছে, হুঁশ নেই তার। পিয়াস আমার পাশে বসে তুড়ি বাজাতেই আমি চমকে উঠি। পিয়াসকে কাছে বসে থাকতে দেখে অবাক হয়। পিয়াস তখন আমার দিকে আরও কিছুটা এগিয়ে এসে তার দুপাশে হাত টান টান করে রেখে বলে, নাও শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। আমি? আর কেউ আছে নাকি এখানে? তুমি থাকতে অন্য কেউ থাকলেও আমি বলতাম না। আমি একটু লজ্জা পেয়ে হাত উঁচিয়ে পিয়াসের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে থাকলাম। ততক্ষণ সময় পিয়াস এক দৃষ্টিতে আমার মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে। আমার গোলাপি ঠোঁটগুলো মৃদু কাঁপছে, বোতামে থাকা হাত দুটোও কাঁপছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পিয়াসের একটু ঘোর লেগে যায়। সে হঠাৎই এগিয়ে গিয়ে আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বোতামে থাকা আমার হাত দুটো থেমে যায়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সারওয়ার কিছুক্ষণ পরে তাকে ছেড়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমাকে কি যেতে দিতে চাও না নাকি? এভাবে চোখের পানি দিয়ে আটকে রাখতে চাচ্ছ? এমনি চোখে চোখে কি যেন পড়েছে। আচ্ছা তাই বুঝি? আমি কিছু না বলে পিয়াসকে শার্টের বোতাম লাগিয়ে কলার ঠিক করে দেয়। তারপর বলে, বেরোবেন কখন? বাসায় মায়ের সাথে কথা বলেছেন? ইমনের সাথে কথা হয়েছে? সকালে তো হলোই, তাছাড়া গতকাল তো দেখাও করে এসেছি। যাওয়ার আগে আরেকবার ফোন করবনি। আচ্ছা, আমি তো আসতে পারছি না, মাকে ডাকছি, খেয়ে নিন আপনি। তোমার হাত ঠিক হয়েছে তো? নাড়াতে আর কোনো অসুবিধা হয়? হাত ভালো হয়ে গেছে, আর সমস্যা নেই। কিছুদিন পর শুনবেন পাও ঠিক হয়ে গেছে। তাই যেন হয়। ভালো মতো খাওয়া দাওয়া করবে। পরের বার এসে যেন এমন শরীর না দেখতে হয়। একটু খাও ভালো মতো, জড়িয়ে ধরেও তো শান্তি পাই না। বিয়ের আগে দেখেননি কেন? এখন এসব বলতে আসলে খবর আছে। এই যে পেয়েছে একটা অজুহাত। এখন তোমায় যেভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করি, বিয়ের আগে এসব করলে তুমি মানতে পারতে? এমনিও কিছু না করে অসভ্যের ট্যাগ পেয়ে গেছি, কিছু করলে তো রেহাই ছিল না। সত্যি আপনি অসভ্য। এখনও আপনার নজর ভালো না। এখন আর ভালো করতেও চাই না, তোমার সামনে এভাবেই থাকতে চাই। অসভ্য লোক তোমারই। পিয়াস গিয়ে খাওয়া দাওয়া করে আসে। আমিও একটু আগেই খেয়ে উঠেছি। পিয়াস এসে তার পাশে বসে, তারপর আলতো করে গালে হাত রেখে বলে, চলে যাচ্ছি তবে। ভাগ্য সহায় থাকলে আবারও আমাদের দেখা হবে, একটা সুখের সংসার হবে। আমি আসব তোমার সকল অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে, একটা ছোট্ট ভালোবাসায় ভরা সংসার গড়তে। ততদিন আমার জন্য অপেক্ষা করো। আর যদি কখনো সেই সুযোগ না আসে, তবে আমায় ভুলে যেও না। তোমার হৃদয়ের একটা ছোট্ট অংশ হলেও আমাকে রেখে দিও, কারণ তোমার হৃদয়ের সেই ছোট্ট অংশটা শুধুই আমার অধিকার। আমি পিয়াসের হাতের উপর হাত রেখে বললাম, এভাবে বলছেন কেন? কি হবে আপনার? কত কিছুই তো হয়ে যেতে পারে, আমাদের কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আপনি এভাবে বলবেন না প্লিজ। আমার ভালো লাগে না এসব শুনতে। ঠিক আছে, বললাম না। তুমি ভালো মতো থেকো, নিজের খেয়াল রেখো। আর আপনি সময় মতো আমার ফোন ধরবেন। এমন অনেক দিনই আপনি আমার ফোন রিসিভ করেননি, আমার ভয় লাগে তো। পরে তো কল ব্যাক করেছি, তাতে কি? সময় মতো না ধরে তো যতটুকু টেনশন দেওয়ার দিয়েছেনি। পিয়াস মুচকি হেসে বলে, আমার অববর্তমানে ভালোই বড় হয়ে গেছো তুমি। 3 মাসেই এত বড় হবে জানলে তোমার বাবা মা নিশ্চয়ই আরও আগেই তোমায় বিয়ে দিয়ে দিত। তারা এখনো আমার বাচ্চামো পছন্দ করে, আপনার মতো কথায় কথায় বাচ্চা বলে টিজ করে না। আমিও এই বাচ্চার বাচ্চামো অনেক পছন্দ করি। এখন যেতে হবে,
এখন না বেরোলে পরে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আমি নিজেকে সামলে নিয়ে বলি, সাবধানে যাবেন, পৌঁছে জানাবেন। পিয়াস এগিয়ে এসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর ফোন ওয়ালেট পকেটে ঢুকিয়ে ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে যায়। আমার হাঁটতে সমস্যা হয় বলে এখানেই তাকে বিদায় জানাতে হয়। যাওয়ার আগে তৈতুবা শেষমেশ একটু দেখা দেয়। দোলাভাইকে বিদায় দিয়ে সে সোজা আমার কাছে আসে। আজকে সকালে যার সাথে যা ঘটল তা তো আমাকে জানাতে হবে। মাকে এখনো বলেনি কিছুই, আগে আমার সাথে কথা বলতে হবে। সে রুমে গিয়ে দেখে আমি কাঁথা মুড়ি শুয়ে পড়েছি। তৈতুবা একটা বড় করে শ্বাস ফেলে আমার কাছে যায়, তারপর মুখ ভেঙচে দিয়ে বলে, আসলে আমার জামাই পাগল বোনটা, যে কিনা কয়েক মাস আগেও পছন্দ হয় নাই বলে কত কাহিনী করল, সে এখন জামাই চলে যাওয়ায় কান্না করছে। ঢং কত! আমি কাঁথা মুড়ি থেকে মাথা তুলে বলি, শাকচুন্নি, তোকে এখন রুমে দেখলেই পিটাবো। কেমনে পিটাবি? আমি তো তোর ধরাছোঁয়ার বাইর থেকে তোকে জ্বালাবো। বিশ্বাস কর, তোকে না জ্বালাতে পেরে আমার এই 3 দিন একটুও শান্তিতে কাটে নাই। তোরে এখনো শান্তি দেব না, যা এখান থেকে। তবে তৈতুবা তো কথা শোনার মানুষ না, সে রুম থেকে বেরোয় না। সে জানে এখন এখান থেকে বেরোলেই আমি থম মেরে শুয়ে থাকব। এখন এখানে থেকে আমাকে জ্বালাবে। সে সাথে থাকলে আমার মন খারাপ করার টাইমই পাবে না। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। আমার এখন পায়ে আর তেমন ব্যথা নেই, হাঁটা চলাও মোটামুটি করতে পারে, তবে অনেক সাবধানতায় থাকতে হয়। কিছুদিন ধরে পিয়াসের সাথে ঠিকমতো কথা হয় না, অনেক ব্যস্ত থাকে সে, নিজে থেকে ঠিকমতো ফোন করে না। আমি ফোন করলেও ফোন রিসিভ করে ঠিকমতো কথা না বলেই ফোন কেটে দেয়। এত কিসের ব্যস্ততা তার? আমি বুঝতে চাই না তার ব্যস্ততার কথা, শুধু চায় পিয়াসের সাথে যোগাযোগ করতে, সেটাও সম্ভব হয় না। আজ সারাদিনে পিয়াসের সাথে একবারও কথা হয়নি। যাওয়ার আগে আমাকে বারবার বলে দিয়েছিল যাতে তার সাথে যোগাযোগটা ঠিকমতো করে, তবুও লোকটা শুনল না, সেই যোগাযোগ করছেই না। আমার রাগ দেখালে নওশিন বেগম ধমকে বলেন, এত পাগল হয়ে যাচ্ছিস কেন? নিশ্চয়ই ছেলেটা কোনো বিশেষ কাজে ব্যস্ত, নয়তো ফোন তো ধরতই। কি এত কাজ ওনার? একটা পারও কি ফোন করে জানাতে পারেন না? আমার রাগে গা জ্বলে যাচ্ছে। ঠান্ডা পানিতে গোছল কর গিয়ে, পিয়ার সময় হলে সে নিজেই ফোন করবে। আমি মায়ের উত্তরে রাগ দেখিয়ে রুমে চলে যায়। জেদ দেখিয়ে রাতের খাবারটাও খায় না। তার সব অসহ্য লাগছে। যেই টেনশনের ভয়ে সে বিয়েটা করতে চায়নি, সেই টেনশন এখন নিজে থেকে তার কাছে এসে বাসা বেঁধেছে। রাগ করে সে ফোন পাশে রেখে সোজা শুয়ে পড়ে। তুবা আরও কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গিয়েছে। আমি শুয়ে থেকে পিয়াস কথা ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে যায়। ভাবতে থাকে পিয়াস পরবর্তীতে তাকে ফোন করলেও সে রিসিভ করবে না। লোকটার একটা শিক্ষা হওয়া উচিত। ইরিনা রিমনের জন্মদিন চলে এসেছে, আর একদিন পর তাদের জন্মদিন। প্রতি বছর তারা মা ছেলে মেয়ে বাসাতেই কেক কেটে মজা করে। যেহেতু তাদের আত্মীয় বলতে তেমন কেউ নেই, তাই কাউকে দাওয়াত করা হয় না। তবে এইবার তাদের বিশেষ আত্মীয় হয়েছে, আমার সম্পরিবার। তাই এবার আমার সম্পূর্ণ পরিবারকে দাওয়াত করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তুবা আনন্দে থাকলেও আমার মনটা বেশ একটা ভালো নয়। পিয়াসের সাথে এখনও তার ঠিকমতো কথা হয়নি। সারাদিনে একটু ফোন করে, দুটো ভালো মন্দ কথা বলে ফোন কেটে দেয়। একটাবারও বোঝে না আমার যে মন খারাপ। আমার কণ্ঠ শুনেও কিছুই বোঝে না। একবারও মন খারাপের কারণ জিজ্ঞাসা করে না, কেমন যেন তাকে অবহেলা করে। নেহাত কল রিসিভ না করলে আমার খোঁজ খবর পাওয়া যাবে না, তাই আমাকে ফোন রিসিভ করতে হয়, নয়তো সে রাগ দেখিয়ে হয়তো কথাই বলতো না। এখন সেই পিয়াসের বাসাতে যেতেও মন চায় না তার। বিয়ের পর তাকে এখনও তুলে নিয়ে যাওয়া হয়নি। তার আগেই এভাবে শ্বশুরবাড়ি যেতে কেমন যেন লাগে, একদমই ভালো লাগে না। জন্মদিনের দিন সকালে হৃদয়ের মাঝে কোনো হেলদোল দেখা যায় না। নওশিন বেগম এসে বলেন, কিরে, এখনো তৈরি হসনি কেন? উঠে তৈরি হ তাড়াতাড়ি। আমার যেতে ইচ্ছে করতেছে না আম্মু, আমি না যাই। পাগল মেয়ে, তুই এখন ওই বাড়ির বউ, তুই না গেলে চলবে নাকি? বারবার যেতে বলে দিয়েছে, এত অভিনয় না করে উঠে তৈরি হয়ে নে। আমি মুখ গোমরা করে উঠে তৈরি হয়ে আসি। জন্মদিনের অনুষ্ঠান বলে নওশিন বেগম আমাকে একটা সাদা গোলাপের মিশ্রণে শাড়ি পরতে দিয়েছে। আমি তুবার সহযোগিতায় শাড়িটা পরে নে। আর আমি এমনিতে সাজগোজ করতে পছন্দ করলেও আজ তার মন বিশেষ ভালো নেই, তাই তুবা নিজেই তাকে হালকা সাজিয়ে দিতে থাকে। হঠাৎ তার সেদিনের ঘটনাটা মনে পড়তেই বলে, এই আপু, জানিস তোকে তো একটা কথা বলাই হয়নি। তোর খালি মন খারাপ, আবার কত টেনশন, এসবের মাঝে তো আমার সাথে দুটো কথাও হয় না তোর। আমি অন্যমনস্ক থেকেই বললাম, বল, তুই শুনছি। ওই শিলাদের বিল্ডিংয়ে কি নতুন কোনো ভাড়াচিয়া উঠেছে? কোনো পরিবার বা ব্যাচেলার? শ্যামলা মুখ, কোকড়া চুল, লম্বা গড়নের ছেলে। তুবার মুখে কোনো ছেলের কথা শুনে আমি ভালোভাবে মনোযোগ দেয়। কোথায়? তেমন কিছুই তো শুনিনি, কাউকে তো বাসায় উঠতেও দেখিনি।
জানিস, সেদিন সকালে কোচিং থেকে আসার সময় কিছু বখাটে ছেলে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ওই ছেলেটা এসে আমাকে সাহায্য করেছে। যদিও ছেলেটা প্রচুর কথা বলে, একটু সাহায্য করেই ধন্যবাদ চায়, আবার আমাকে অকৃতজ্ঞ বলেছে। কি জানি, হয়তো নতুন কেউ উঠেছে। আর কিছু বলেছে তোকে? ও হ্যাঁ, আমাদের বাবাকে চেনে, বলে আমি নাকি কবির আঙ্কেলের ছোট মেয়ে, মানে তুই যে বড় সেটাও জানে। আমি একটু ভ্রু কুঁচকে বললাম, ব্যাপারটা সন্দেহজনক তো। সেবার শিলার বড় বোনের বিয়েতে তো আমরা গেলাম, বিল্ডিংয়ের সবাই ছিল সেখানে, এমন কাউকে দেখিনি। তবে পরে বাসায় উঠলে তো আমাদের চিনার কথা না। হয়তো বাবা চেনে, তবে ছেলেটাকে তেমন খারাপ মনে হয়নি আমার কাছে। কিরে, ব্যাপার কিরে? তোকে তো ছেলেদের নিয়ে এত ভাবতে দেখি না, আজ এই ছেলেকে নিয়ে এত ভালো কথা বলছিস। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন, আর আপনাদের সাপোর্ট পেলে এই গল্প সবার আগে শেষ করব।